এই যে বিজেপি কিন্তু খেলা শুরু করে দিয়েছে। ওই যে ডায়মন্ড হারবারের যে ফলতা, যেখানে নাকি ইলেকশন ওই যে বন্ধ, আগামী কত 21 মে মনে হয় ওইখানে ইলেকশন হবে, তাই না? তো ওখানে ঘটনা কি ঘটছে, ওখানে যে তৃণমূল কংগ্রেসের যে অফিস, যেটাকে বলা হয় যে জাহাঙ্গীর খান নাকি, জাহাঙ্গীরই তো নাম, অভিষেকের ডান হাত এবং ওই অঞ্চলের নাম করা গুন্ডা, যে নাকি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সত্ত্বেও প্রতিনিয়ত এখানে হিন্দুদেরকে হুমকি ধামকি এবং তাদের মেয়েদেরকে তুলে এনে রেপ করবে, গনিমতের মাল হিসাবে রেপ করবে, এই ধরনের হুমকি ধামকি দিত। এবং যাকে দমন করার জন্য ওই যে কোন আইপিএস অফিসার নাকি একটা অফিসার আনলো না, কি নাম জানি ভুলে গেছে। তো এইটা নিয়ে তো আবার দেখলাম যে ওই যে জাহাঙ্গীর খান, সেও তো নানা রকম হুমকি টুমকি দিচ্ছিল। আসলে সে তখনও বুঝতে পারে নাই যে খেলা যে শেষ, অর্থাৎ তৃণমূলের যে ভরাডুবি ঘটতে যাচ্ছে, তৃণমূল যে আর ক্ষমতায় থাকতে পারছেন এটা বুঝতে পারে না, এই জন্য হুমকি দামকি দিছিল। তাহলে এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই তৃণমূলের লোকজনরা এবার একেবারে বুঝতেই পারে নাই যে জনগণের হাওয়া পুরো পাল্টে গেছে। অতীতে যেহেতু তারা ছাপ্পা ভোট, বুথ কেন্দ্র দখল এগুলো করেই তো জিততো, তাই না? আমার ধারণা 2011 সালের ওই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল শুধু মমতা ব্যানার্জির ক্যারিসমেটিক চরিত্রের কারণে। এছাড়া দেখবেন যে তার কিন্তু কোনো রাজনৈতিক দর্শন নেই। আগে কংগ্রেসের নেতা ছিল, তো সেখান থেকে ভাগ হয়ে এসে তৃণমূল কংগ্রেস করে কত 1997 সালেই তো, হ্যাঁ 1997 সালে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই তৃণমূল দলটা এমন একটা দল যার কোনো রাজনৈতিক লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কোনো আদর্শ নেই, কিচ্ছু নেই। এবং এটা যে নাই সেটা কখন বোঝা গেল 2011 সালে ওই তৃণমূল কংগ্রেসের আদর্শ দেখে বা তাদের লোকজনের কোনো কথাবার্তা শুনে জনগণ ভোট দিয়েছিল তা হলে না। মানুষজন প্রচণ্ড বিরক্ত ছিল। ওই 34-35 বছর ধরে যে সিপিএম এখানে রাজত্ব করছিল, এবং তখন অনেকেই তো আপনারা জানেন যে তখন এই পশ্চিমবঙ্গের লোকজন অনেক বেকার ছিল, লোকজনের কাজ ছিল না, কাম ছিল না, কি একটা যে অবস্থা, রাস্তাঘাট মানে ভাঙ্গা চূড়া, ওই সমস্ত রাস্তাঘাট দিয়ে যাইতেও পারতো না মানুষজন। আমার এখনও মনে আছে কোনো রাস্তা তখন ভালো ছিল না, এবং তখন ওই কলকাতা শহরও প্রচণ্ড রকম জ্যামে আটকে থাকতো, এরকম মানে একটা অসহ্য একটা পরিবেশ তৈরি করেছিল যে সিপিএম। ফলে সেই ওই জায়গার লোকজন ব্যাপকভাবে বিক্ষুব্ধ ছিল, প্রচণ্ড ওরকম অসন্তুষ্ট ছিল, তারা এই সিপিএমের হাত থেকে বাঁচতে চাচ্ছিল। যে কারণে মমতা ব্যানার্জির মতো একজন ক্যারিসমেটিক নেতা তখন এবং মমতা ব্যানার্জি কিন্তু ওই যে তার যে সহজ সরল জীবনযাপন না, এর দ্বারা মানুষ প্রভাবিত হয়েছিল এবং ভাবছিল যে এই তৃণমূল কংগ্রেসের কি আদর্শ আছে না আছে এগুলোর দরকার নাই। বাট মমতা বন্দ্যোপাধ্যায় একজন অনেস্ট পারসন, তার সংসার ধর্ম নাই, একজন সন্ন্যাসিনী টাইপের লোক, উনি আর কী করবেন, উনি নিশ্চয়ই দেশ সেবাই করবেন, মানুষের সেবা করবেন, তাই না? ওই জন্যেই কিন্তু বস্তুত মানুষ তাকে ভোট দিয়েছিল। এবং আমি যেটা হলে বলতে চাচ্ছি যে 2011 সালের ওই নির্বাচনে মানুষ সত্যি তাকে ভোট দিয়ে ক্ষমতায় আনছিল। কিন্তু এর পরবর্তীতে যে কয়বার নির্বাচন হয়েছে, আমার ধারণা প্রত্যেকটা বারই তাকে ছাপ্পা ভোট, বুথ কেন্দ্র দখল অর্থাৎ গুন্ডা পান্ডা এইগুলা দিয়েই বস্তুত জিততে হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের আর একটা অন্যতম কারণ হলো, সেটা আমার কাছে যেটা মনে হয়, তার যে ভাইপো না ভাই কী জানি নিজের ছেলে কি অভিষেক ব্যানার্জি, তাই না, এর মতো একটা বেয়াদ্দপকে সে আস্তে আস্তে গড়ে তুলতেছিল যে ভবিষ্যতে সে হবে এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এবং এটা করতে গিয়ে এখানকার ত্যাগী যে নেতা ছিল, যারা নাকি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে এই রাজনৈতিক দলটাকে গড়ে তুলছিল, বিশেষ করে যে আজকের শুভেন্দু অধিকারী কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিল একসময়। কিন্তু দেখা গেল যে এই শুভেন্দু অধিকারী সহ আরও অন্যান্য সিনিয়র অনেক নেতা আছে যাদেরকে সাইড আউট করে দিয়ে ওই অল্প বয়সে বেয়াদব পোলা অভিষেক ব্যানার্জি তাকে নিয়ে ফোকাস করা শুরু করলো এই মমতা, উদ্দেশ্য যে তাকে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী করবে। মানে কি ভয়ঙ্কর স্বজন প্রীতি, তাই না?
তো এই পশ্চিমবঙ্গের পাবলিক এটা ভালোভাবে নেয় নাই, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা শুনলে যে কোনো মানুষের গায়ে রক্ত গরম হয়ে যাওয়ার কথা। এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় লুকাবে কে জানে। তবে এখন যেহেতু লোকসভার সদস্য, তবে আপাতত তেমন কিছু হবে বলে মনে হয় না। তবে সামনের ইলেকশনে তো ভাই ওই ছাপ্পা মেরে তো আর লোকসভায় যেতে যাবে না, তাই না? কারণ পশ্চিমবঙ্গে তখন তো বিজেপি সরকার থাকবে। অতএব আপাতত মনে হয় না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তেমন কিছু হবে। তবে আর কয়েকটা বছর পরে, বছর 3-4 পরে, যখন লোকসভার ওই আসন থেকে তাকে ছিটকে ফেলা হবে, তার উপরে শুরু হবে তখন স্টিম রোলার। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ এই লোকটা পশ্চিমবঙ্গের অনেক মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। তো এরই ডান হাত এই যে জাহাঙ্গীর খান, এই যে ডায়মন্ড হারবারের ফলতায়, এখন ওই যে তাদের যে দলীয় কার্যালয় অর্থাৎ অফিস, এখন এই যে দল বেঁধে এই যে বিজেপির লোকজন গিয়ে দখল নিচ্ছে। হ্যাঁ, এটাই তো হয়, তাই না? কারণ ওই যে আমি দেখলাম যে বিজেপির এক নেতা বলছে যে বিজেপির পতাকা হাতে নিয়ে যদি কেউ কিছু উল্টাপাল্টা কিছু করে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ভাই যত কথাই বলুক না কেন, মানুষের প্রচণ্ড রাগ এই তৃণমূল কংগ্রেসের লোকদের প্রতি, এদের যে গুন্ডা পান্ডা সন্ডা বদমাস, এদের প্রতি মানুষের যে প্রচণ্ড ক্ষোভ, ভাই এইগুলো এত সহজে প্রশমিত হবে না। তো ওইরকম ডাক দিলেই কি হবে নাকি? ওইরকম ডাক দিয়ে বললেই যে বিজেপির লোকজন কথা শুনবে তা না। হ্যাঁ, কিছুদিন তো একটা প্রতিশোধের খেলা এখানে চলবে, কারণ এটা তো কে না জানে এই পশ্চিমবঙ্গের লোকজন বা বাংলাদেশের লোকজন বা ভারতের লোকজন কি এখনও সেই পুরোপুরি মানে নাকি সিভিলাইজড নাকি? না, এরা তো এখনও সিভিলাইজড না। তো যাই হোক, মমতা তার কর্মের ফল পেয়েছে, আর ভয়ঙ্কর স্বজন প্রীতি করে সে ভাবছিল পশ্চিমবাংলা তার বাপ দাদা তালুক যা ইচ্ছে খুশি করবে। ওই 26-27% মুসলিম ভোটারদের উপরে ভর করে পুরো দেশটাকে দখল করে নিয়েছিল, তাই না? এবং এই জন্যই যে পশ্চিমবঙ্গের লোকজনদেরকে আমি মাঝে মাঝে গালিগালাজ করি যে এরা মানে আসলে এখন আর কি বলি, এখন আর গালিগালাজ করে লাভ নাই। যাই হোক, এইবার তো দেখলাম যে অ্যাটলিস্ট তারা অন্তত ইউনাইটেড হয়ে তারা তাদের গণশত্রুকে ক্ষমতা থেকে আউট করছে। আমার ভিডিও নিচে দেখলাম যে অনেকে আবার বলা বলি করছে, ভাই আপনি যেভাবে গালিগালাজ ক্লাস করছিলেন এর ফল মনে হয় কাজে দিয়েছে আর কি, মানে এতে কিছু কাজ করেছে। আমার অবশ্য সেটা মনে হয় না, কারণ আমার এই ভিডিও কয়জনই বা দেখে আর কয়জনই বা শুনে তারা মোটিভেটেড হয়েছে বলেন। তারপরে লোকজন মনে হয় ভালোবেসে বলে, ইটস ওকে, যারা বলছে তাদেরকে ধন্যবাদ। আমি আসলে আমার নিজের মনের মানে খেদে অথবা চোখে যা দেখতাম ওইগুলো দেখে দেখে প্রস্তুত ওই কথাগুলো বলতাম আর কি। আপনাদের মঙ্গলের জন্যই বলতাম, অমঙ্গল তো না। আপনাদের পশ্চিমবঙ্গে কে ক্ষমতায় গেল আর না গেল তাতে আমাদের কি বলেন। তারপরেও যেটা চোখে অড লাগতো 2-4 কথা এ বিষয়ে তো বলা দরকার, অন্তত নিজেকে তো কিছুটা বিবেকবান মনে করি, তাই না? তো যাই হোক, কিছুদিন চলবে এইরকম অফিস দখল করা করি। ওই 2011 সালে যখন মমতার দল ক্ষমতা আসে তখন তারা প্রচুর এরকম সিপিএমের অফিস দখল করছিল না, করছিল তো। তো এখন তারা কি করে আশা করে যে তাদের অফিস দখল হবে না? কিছুদিন তো এরকম দখল বেদখল পাল্টা দখল চলতেই থাকবে, তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।